হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিকপ্যাক। সম্প্রতি মার্কিউলিস নামে একটা ওয়েব সিরিজ দর্শকের মনে ব্যাপক সাড়া জাগিয়েছে। তো গল্পটি কেমন ছিল, কে এই মার্কিউলিস আর মূল রহস্যটা কি, চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। ৮ পর্বের এই ওয়েব সিরিজের প্রথম পর্বের নাম অনেক প্রেম অনেক জ্বালা। প্রথমে দেখা যায় রবিন এবং জয়িতাকে। তারা একে অপরকে প্রচণ্ড রকম ভালোবাসতো, লিভ টুগেদার করতো, কিন্তু রবিন ছিল নেশাগ্রস্ত আর জয়িতা এটা নিয়ে সেই রকম ডিপ্রেশনে ছিল। তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, অনেকবার রিকোয়েস্ট করে, কিন্তু কোনোভাবেই মানতে চায় না রবিন। সে বলে, আরে তুমি এটা নিয়ে তো ঝামেলা করতেছো কেন, আমি তো শুধু একটু সুখ না খাই, এটা কি কোনো নেশার মধ্যে পড়ে বলো, আমি তো আস্তে আস্তে ছেড়ে দিব, সব তো ঠিক হয়ে যাবে। কিন্তু জয়িতা কোনোভাবেই তাকে আর বিশ্বাস করতে পারে না, কারণ অনেকটা দিন হয়ে গেছে তাদের সম্পর্কের। টোটালি মিনিংলেস লাগতেছে জয়িতাকে, এবং এই সম্পর্কের সে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। তাই রবিনের সাথে প্রচণ্ড ঝগড়া করে তাকে ত্যাগ করে সম্পর্ক শেষ করে সে বাসায় ফিরে আসে অনেক হতাশা নিয়ে। বাসায় ঢুকতেই দেখা যায় তার বড় বোনের জামাই অর্থাৎ জয়িতার দুলাভাই, সে জয়িতার মায়ের সাথে ঝামেলা করতেছে তার বোনকে নিয়ে। তাদের বাচ্চা হয় না দেখে তার দুলাভাই তার বড় বোনকে তালাক দিতে চায়, আর এই নিয়ে বাসার মধ্যে একটা অশান্তি চলছিল। জয়িতারা ৩ বোন, তার ছোট বোনের নাম জ্যোতি। জয়িতা মন খারাপ করে তার রুমে বসেছিল, তখন বারবার তাকে রবিন কল করছিল আর সে ইগনোর করছিল। আর তার ছোট বোন পাশের রুমে বসে যখন টেলিভিশন দেখছিল, সেখানে একটা নিউজ হয়, মার্কিউলিস নামে অদৃশ্য কোনো একজন ব্যক্তি ধর্ষকদের ধরে ধরে খুন করতেছে, এবং তার একটা সমর্থক গোষ্ঠীও বের হয়ে গেছে যারা মার্কিউলিসের জয় জয়কার করছে। জ্যোতি এসে জয়িতাকে যখন বলে, কি দুলাভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, মানে মন খারাপ দেখে সে ভাবছিল বড় বোনকে একটু সান্ত্বনা দিবে বা একটু আলোচনা করবে, কিন্তু জয়িতা তো সেই মুডে নাই। সে তার বোনকে সেই রকম ঝাড়ি দেয়, রুম থেকে বের করে দেয়, আর রবিনের ফোন বারবার ইগনোর করতেই থাকে। অন্যদিকে দেখা যায় সিনথিয়া এবং তুহিন নামে 2 জন সাংবাদিকের মতো তারা স্নিগ্ধার মা নামে একজনের একটা ভিডিও সাক্ষাৎকার নিচ্ছে। সেইখানে স্নিগ্ধার মা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করা স্নিগ্ধার মৃত্যুর জন্য বিচার চাচ্ছে, কিন্তু একটু ইমোশন কম হয়ে যাওয়ায় তুহিন তাকে বলে, আন্টি আপনার মেয়ের ছবিটা হাতে নেন, একটু ইমোশনাল হইতে হবে, তাহলে তো পাবলিকের সেন্টিমেন্ট পাওয়া যাবে না। মানে স্নিগ্ধা মারা গেছে 2 বছর আগে, আর তার এই বিচারের কথা হাজারবার বিভিন্ন মিডিয়ার সামনে বলতে বলতে বিষয়টা তার মায়ের কাছে খুব হালকা হয়ে গেছে। কিন্তু এই যে পাবলিককে খাওয়ানোর জন্য এই রিয়াকশন দিলে তো কাজ হবে না। 2 বছর পর তারা এই কেসটা রিওপেন করছে এবং তারা চাচ্ছে এটা খুব সেন্টিমেন্টালি হ্যান্ডেল করতে। তুহিনের থিওরি কাজ করে। স্নিগ্ধার ছবি হাতে নিতেই স্নিগ্ধার মায়ের চোখে কান্না চলে আসে এবং সে আবেগজড়িত কণ্ঠে আবারও সাক্ষাৎকার দেয়, বিচার চায়। এদিকে মাথা ঠান্ডা হওয়ার পর জয়িতার তো রবিনের জন্য খারাপ লাগতে থাকে। সে রবিনকে আবার কল ব্যাক করে দেখতে পায় তার নম্বর বন্ধ। 2 দিন হয়ে গেছে রবিনের কোনো খোঁজ না পেয়ে জয়িতার তো পাগল প্রায় অবস্থা। সে তার একটা বান্ধবীকে ফোন দেয় যার নাম অনামিকা। অনামিকা রবিনের কোনো খোঁজ বলতে না পারলেও পরদিন তাকে বলে যে, শোন, ওই যে রবিনের একটা ফেভারিট জায়গা আছে না, তুই সেখানে যা। জয়িতা সরাসরি চলে যায় অনামিকার বাসায়। জয়িতা তখন অনামিকাকে রিকোয়েস্ট করে যে, প্লিজ তুই জয়কে একটা ফোন দে না। জয় হচ্ছে আবার অনামিকার এক্স বয়ফ্রেন্ড। সে তো এতে খুব রাগ হয় আর বলে যে, শোন, জয়ের সাথে কোনো সম্পর্ক নাই, তোকে বলছি না, প্লিজ এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করবি না। অনেকবার না বলার পরও জয়িতার আবেগের কাছে অনামিকা হেরে যায় এবং বাধ্য হয়ে সে তার এক্স বয়ফ্রেন্ড জয়ের সাথে কথা বলে দেখা করে। তারপর দেখানো হয় রবিনের বাবাকে। রবিনের বাবা ছিলেন অনেক বড় একজন পলিটিশিয়ান, শাফকাত চৌধুরী, আর তার একজন চেলা ছিল নাম বদরুল। বদরুল তাকে বাবা বলে ডাকতো এবং বলে যে, বাবা, রবিন বাবাজির তো কোনো খবর পাচ্ছি না, একটু পুলিশে খোঁজ নেওয়া দরকার না? তার বাবা বদরুলের এই প্রস্তাবে রাজি হয় না এবং সে খুব রাগ দেখায়, খুব ব্যস্ততা দেখায়। আসলে তাদের বাবা ছেলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তখন আবার শাফকাত টেলিভিশনে দেখে যে 2 বছর আগে নিষ্পত্তি হওয়া যে স্নিগ্ধা মামলা, ওইটা আবার রিওপেন হয়েছে, মানুষ ওইটার জন্য আন্দোলন করতেছে। সেই দিন ওই যে সিনথিয়া আর তুহিন স্নিগ্ধার মায়ের কাছ থেকে একটা সাক্ষাৎকার নিল, ওইটা তো ভাইরাল হয়ে যাওয়ার পরে মূলত এই নিউজটা হলো। তো সিনথিয়া স্নিগ্ধার ওই কেসটাকে আবারও 2 বছর পর রিওপেন করার জন্য স্নিগ্ধার মাকে একটা হোটেলে ডাকে তার অনুমতি নেওয়ার জন্য, আর তখনই তাদের দুজনের জন্য একটা পার্সেল আসে। সিনথিয়া পার্সেলটা খুলেই খুব ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে ওঠে, আর এখানেই শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের নাম মায়ার বাঁধন। জয়িতা অনামিকাকে নিয়ে জয়ের কাছে যাওয়াতে জয়িতার সমস্যা বা রবিনের কথা বাদ দিয়ে ওদিকে অনামিকা আর জয় নিজেদের সঙ্গে ঝগড়া শুরু করে। এটা দেখে জয়িতাও খেপে যায় আর বলে যে, তোরা থামবি, আমি আসছি কি সমস্যা নিয়ে আর তোরা নিজেদের কথা শুরু করছিস। জয়ের এক কথা, রবিন কথা আমি জানি না, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, ইভেন লাস্ট তার সাথে যখন দেখা হয়েছে তার সাথে আমার একটা ফাইট হয়েছে। মানে রবিন বারবার জয়কে বলতো অনিকার সাথে সম্পর্ক শেষ করতে। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। অন্যদিকে দেখা যায় ওই যে তুহিন এবং সিনথিয়ার কাছে পার্সেল আসলো, তারা খুলে ভয় পেল। এরপর তারা সরাসরি চলে যায় পুলিশের কাছে অবজেকশন জানাতে। সেখানে তাদের সাথে কথা হয় ইন্সপেক্টর আজিম এবং নারু অর্থাৎ ন্যাশনাল এন্টি রেপ ইউনিট এর ওসি মমিনের সাথে।
তাদের অভিযোগ থেকে জানা যায় মার্কিউলিস তাদেরকে একটা পুরুষাঙ্গ এবং অন্ডকোষ পাঠিয়েছে, আর এটা নিয়ে তারা পুলিশের উপর খুব ক্ষিপ্ত, যেগুলো কি হচ্ছে, আমরা স্নিগ্ধার কেসটা রিওপেন করলাম আর এর মধ্যে তাকে এইসব উল্টাপাল্টা জিনিস পাঠানো হচ্ছে, পুলিশ কি করতেছে, দেশে এতগুলো রেপ কেস কোনোটা ধরতে পারতেছে না, সলভ করতে পারতেছে না, আর ওদিকে মার্কিউলিস এক এক করে ধর্ষকের শাস্তি দিয়ে যাচ্ছে, তাকেও ধরতে পারতেছে না। পুলিশের কমন কথা, আমরা চেষ্টা করছি, তদন্ত করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। জয়ের বাসা থেকে বের হয়ে জয়িতা অনিকাকে নিয়ে সেই রবিনের একটা স্পেশাল গাছের কাছে আসে। রবিন একদিন তাকে বলেছিল তার বিশ্বাস তার যেদিন জন্ম হয়েছিল তার নাড়ি এখানে পুঁতে রাখা হয়েছিল এবং সেইখান থেকে এই গাছটা হয়েছে, এই জন্য এই জায়গাটা এবং এই গাছটা তার কাছে খুব স্পেশাল, এইসব মনে পড়ছিল জয়িতার। রবিনের এই হারিয়ে যাওয়াতে রবিনের বাবা পড়ে যায় খুব দুশ্চিন্তায়। এমনিতেই সামনে ইলেকশন, তার নমিনেশন নিয়ে ঝামেলা আছে, এর মধ্যে আবার তার ছেলে নিখোঁজ। সিনথিয়া তুহিন স্নিগ্ধার মায়ের থেকে জানতে পারে স্নিগ্ধা মারা যাওয়ার পর তার বাবার সাথে তার মায়ের ওইভাবে যোগাযোগ হয় না। পুলিশ মার্কিউলিসের পাঠানো ওই প্রাইভেট পার্ট নিয়ে তদন্ত করে দেখে এটা বেশিক্ষণ আগের কাটা না এবং এই ধরনের কোনো কেস হাসপাতালে অ্যাডমিট হয়নি। দ্যাট মিনস যার কাটা হয়েছে সে হয়তো এতক্ষণে ডেড। তারা খুব চিন্তায় পড়ে যায়, তাদের সাথে শাফকাত জামানও চিন্তায় পড়ে যায়, কিন্তু সে তার পার্টি অফিসে ফোন দিয়ে জানতে পারে যে তার নমিনেশন কনফার্ম, কোনো সমস্যা নেই। আর তার ছেলের সন্ধানে বদরুল অনামিকাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে রবিন কই, জানে না বললে বলে ওর সাথে যে দুই গিট্টু থাকে তারা কই, তাদের সাথে যোগাযোগ হয়েছে? অনামিকা বলে না, তাদের সাথে কোনো কথাই আমার হয় না। বদরুল তাকে বলে ওদের সাথে যদি কোনো প্রকার যোগাযোগ হয় খবরদার আমাকে জানাবা। তারপর সে ফোন দেয় জয়িতাকে, তার কাছে রবিনের কথা জানতে চাইলে সেও তো বলে যে আমি জানি না, আমিও তাকে খুঁজতেছি গত 2 দিন ধরে। এরপর দিন পুলিশের একজন কর্মকর্তা মার্কিউলিস কেসের একটা ডেড বডি খুঁজে পায় যার ওই প্রাইভেট পার্ট মিসিং। এই সংবাদ বাসায় বসে জ্যোতি দেখছিল এবং জয়িতা তখন বমি করছিল। তার মা গিয়ে জিজ্ঞেস করতে সে বলে মা তেমন কিছু না, হয়তো গ্যাস্ট্রিক হয়েছে, সিঙ্গাড়া খাইছিলাম, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তুহিন এবং সিনথিয়া যে অর্গানাইজেশনের আন্ডারে কাজ করত এর নাম ছিল ফার, ফাইট এগেইনস্ট রেপ। তুহিন সবসময় চাইতো এই যে মার্কিউলিসের ফ্যান ক্লাব এদের সঙ্গে মিলেমিশে ফার কাজ করুক, কিন্তু সিনথিয়া কখনো চাইতো না, কারণ তার মতে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মার্কিউলিসের এই হত্যাকাণ্ড কোনো ন্যায় বিচারের উপায় হতে পারে না। দেখা যায় জয়িতার ফোনে হঠাৎ রবিনের কল আসে, কিন্তু রবিনের ফোন থেকে এই কলটা দেয় ওই নারু অফিসার আজিম। সে বলে যে লাস্ট আপনার সাথে এই নাম্বারে কথা হয়েছিল তো, একটা ডেড বডি পাওয়া গেছে, এই জন্য আপনাকে কল দিলাম। রবিনের মৃত্যুর কথা শুনে জয়িতা তো সেই রকম শক খায় এবং অতি শোকে সে পাথর হয়ে যায়। রবিনের ডেড বডির সঙ্গে পাওয়া যায় একটা চিরকুট, সেখানে লেখা আমি রবিন, স্নিগ্ধার ধর্ষক, তাই এটাই আমার পরিণতি, নিচে মার্কিউলিস। আর এখানেই শেষ হয় 2য় পর্ব। 3য় পর্বের নাম মরণেরও পরে। এ পর্যায়ে ঘটনা একটু ফ্ল্যাশব্যাকে যায়। ওই যে রবিনের সঙ্গে জয়িতার যেদিন ঝগড়া হলো সেদিন যে লাস্ট কথা হলো, ওই দিন রাতে রবিন একা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছিল, বারবার স্নিগ্ধাকে যখন ট্রাই করছিল তখন পেছনে হঠাৎ সে কোনো একজনকে খেয়াল করে। তার তো মাথা গরম ছিল, তাকে ফলো করছে মনে হওয়ায় সে তার দিকে তেড়ে যায়, আর ওইখানে রবিনকে ওই অদৃশ্য লোকটি খুন করে ফেলে। রবিনের মৃত্যু সংবাদের পর নারুর অফিস থেকে জয়িতা এবং অনিকাকে ডাকা হয়। আজিম জয়িতাকে জানায় যে রবিন কে ছিল জানেন, ওই হচ্ছে স্নিগ্ধার ধর্ষক, আর ওকে মার্কিউলিসই মারছে, মার্কিউলিস শুধুমাত্র রেপিস্টদেরকে শাস্তি দেয়। জয়িতা তো এটা শুনে খুবই শকড হয় এবং তার খুব খারাপ লাগতে থাকে যে এরকম একটা বিষয় সে তো জানেই না। সে জানতো স্নিগ্ধা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং সে তার এক্স গার্লফ্রেন্ড ছিল। শাফকাত তো এমনি ছেলে মরার শোকে কাতর। এর মধ্যে আবার দেখা যায় সিনথিয়া এবং তুহিন স্নিগ্ধার মাকে নিয়ে সংবাদ সম্মেলন করছে। তাদের দাবি রবিন যা মারা গিয়েছে এটা বিচার বহির্ভূত একটা কাজ। তার বাবা শাফকাত চৌধুরী বলে কি সে বিচারের আওতায় আসবে না? অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হোক, এটাই আমাদের চাওয়া, কোনো মৃত্যু আমাদের কাম্য নয়। মানে গোদের উপর বিস্ফোড়া, সামনে ইলেকশন, শাফকাতের নমিনেশন পাওয়ার কথা, সেখানে তার ছেলে মরছে তো মরছে, এর উপরে তার পরিচয় এখন হয়ে গিয়েছে ধর্ষকের বাবা। সো পলিটিক্যাল ইমেজটা একটু নষ্ট হয়ে গিয়েছে, সে বেশ দুশ্চিন্তায় এবং রাগান্বিত থাকে। অন্যদিকে আবার দেখা যায় এই যে মার্কিউলিস, তার এই বিচারবহিত হত্যাকাণ্ডের সমর্থনে একটা ফ্যান ক্লাব দাঁড় হয়ে গেছে। এই ফ্যান ক্লাবকে আবার নেতৃত্ব দিচ্ছে 2 জন ব্যক্তি, রাহাত এবং ফাইজু। তারা ইয়াং জেনারেশনকে মার্কিউলিসের আদর্শে অনুপ্রাণিত করে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে, মানে সুবিধাবাদী। রাহাতের মনে মনে ছিল রাজনীতি করার ইচ্ছা, তাই সে এই ফ্যান ক্লাব এবং ফ্যান বেসকে কাজে লাগিয়ে নিজে পপুলার হতে চায়। মার্কিউলিস কর্তৃক রবিনের এই হত্যাকাণ্ডের পর দেখা যায় তার যে 2 বন্ধু ছিল জয় এবং অরিত্র, তারা নিজেরাও গা ঢাকা দিয়ে ফেলে। মানে তারাও খুব ভয় ছিল যেহেতু তারা রবিনের বন্ধু। অরিত্র গোপনে জয়িতাকে একটা রেস্টুরেন্টে ডাকে এবং তার সাথে দেখা করে আর তাকে বলে শোন, রবিন তোকে কিছু দিছিল, কোনো পার্সেল? জয়িতার এটা শুনে খুব রাগ হয় যে তুই ওর বন্ধু, ও মারা গেছে একদিনও হয়নি আর তুই এসে কিনা একটা পার্সেল চাচ্ছিস। এইসব নিয়ে সিন ক্রিয়েট করলে, তার উপর রাগারাগি করলে অরিত্রও তার উপর রাগ করে এবং চলে যায়। ছেলে হত্যাকাণ্ডের দরুন শাফকাত জামানকে আসতে হয় নারুর অফিসে। এটা তার পলিটিক্যাল ইমেজের জন্য খুবই খারাপ। সে খুব রাগান্বিত হয়ে নারু অফিসারকে বলে যে আমার ছেলের হত্যাকারীদের দ্রুত বের করুন।
আর সিনথিয়া তুহিন তো ছিল ওই স্নিগ্ধার কেসটাকে নিয়ে আবারও একটা ইস্যু তৈরি করার কাজে। তারা প্রতিবেদন তৈরি করতে আসে, এমন সময় সিনথিয়ার একটা কল আসে এবং বলে তাকে একটা পার্সেল পাঠানো হয়েছে মার্কিউলিসের কাছ থেকে। সে আর প্রতিবেদন না তৈরি করে দ্রুত তার অফিসে ফিরে যায়। পরের দৃশ্যে দেখা যায় সিনথিয়া আর তুহিন গিয়ে নারু অফিসে অবজেকশন জানায় যে এগুলো কি, আমরা স্নিগ্ধার কেসটা ওপেন করতেই প্রথমে তার মায়ের কাছে পাঠানো হলো একটা প্রাইভেট পার্টস, আর এখন আমাদের কাছে পাঠানো হয়েছে একটা অন্ডকোষ। কি হচ্ছে এসব? পুলিশ বলে কেন, কি হচ্ছে, আপনার কি মনে হয় কে করছে এসব? সিনথিয়ার দাবি এইসব করতেছে শাফকাত জামান, যেন এই কেসটা রিওপেন না হয় এই জন্য সে এগুলো করতেছে। কিন্তু তথ্য প্রমাণ ছাড়া এইভাবে একজন প্রভাবশালী ব্যক্তির নামে অবজেকশন দিলেই তো হয় না। তাই নারু তার কথা সিরিয়াসলি না নিয়ে হাসাহাসি করে। বদরুল রবিনের বাবাকে জানায় যে বাবা, রবিন বাবা যদি একটা কাজ করে ফেলছে, সে তো জয়িতা নামে ওই মেয়েটারে বিয়ে করে ফেলছে। তবে চিন্তা নাই, আমি কাজী অফিস থেকে সব ডকুমেন্ট সরাই ফেলছি, এখন এসে দাবি করলেও লাভ নাই। সামনে ইলেকশন, একটু সাবধানে কাজকাম করতে হবে। এই মেয়ে কিন্তু একটা ঝামেলা তৈরি করতে পারে। এদিকে দেখা যায় ওই নারু অফিসাররা আবারও একটা লাশ পায়। এই লাশটা আর কেউই নয়, রবিনের বন্ধু জয়ের। অনিকা এবং জয়িতা দুজনেই তো খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং তারা খুব ভয় থাকে। আর এখানেই শেষ হয় তৃতীয় পর্ব। চতুর্থ পর্বের নাম স্বামী কেন আসামি। জয় খুন হওয়ার আগের দিন রাতে অনিকার সাথে যখন কথা বলছিল, কথা বলতে বলতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে তাকে ধরে ফেলে, আর তারপর দিন তার এই মৃত্যুর খবর। রবিনের মৃত্যুর সাথে সাথে জয়িতার নামও তো টেলিভিশনে ব্যাপকভাবে আসতে থাকে, আর এগুলো দেখে তার মা জয়িতাকে খুব বকতে থাকে যে কী সব শুনতেছি এসব, রবিন দর্শক সম্পর্ক এসব কি, ওই দর্শকের সাথে তোর কিসের সম্পর্ক? এই ধর্ষক শুনে জয়িতারও খুব খারাপ লাগে। সে তার মাকে বলে, তুমি যে দর্শক করতেছো, সে আমার হাজব্যান্ড, একটু সম্মান দিয়ে কথা বলো। এরপর ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে যায়, কিভাবে রবিনের সাথে তার সম্পর্ক হয়েছিল। ভার্সিটিতে বা কোন একটা ক্যান্টিনে তার সঙ্গে দেখা হয় এবং এরপর সে রবিনের বন্ধুবান্ধবের সাথে অনেক ভালো ভালো কিছু সময় কাটিয়েছিল। এরপর একদিন তার বন্ধুবান্ধব সবাই প্ল্যান করে জয়িতাকে রবিনের বাসায় ডাকে এবং সবাই সে তাকে বলে একটু পরে পুলিশ আসবে। রবিনের এমন হবে আমরা বুঝতেই পারিনি। আর এই কথা শুনে জয়িতা তো খুব ভয় পেয়ে যায় যে রবিনের কি হয়েছে। সে দৌড়ে রবিনের রুমে গিয়ে দেখে রবিনের মুখের উপর একটা কাপড় দেওয়া, মানে ডেড বডির মতো পড়ে আছে। সে তো কান্না করে দেয়, আর কাপড়টা খুলতেই রবিন তখন জেগে উঠে বসে বলে, দেখছো, আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। সেদিন রাতে রবিন তাকে প্রপোজ করে। এমনিতেই জয়িতার একটু ভালো লাগতো, তার উপর বন্ধু বান্ধবের চাপে রবিনের পাগলামিতে সে রাজি হয়ে যায়। এদিকে সেদিন ওই যে জয়িতার খুব বমি হলো, তারপর থেকে সে খুব শারীরিক অসুস্থতা ফিল করে এবং একজন গাইনি ডাক্তার দেখিয়ে জানতে পারে সে প্রেগনেন্ট, তার পেটে রবিনের বাচ্চা। সিনথিয়া আর তুহিনের বারবার সংবাদ সম্মেলন দেখে সে বোর্ড হয়ে গিয়ে তারপর সে তাদের অফিসে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে আপনারা যা বারবার এই লোকটাকে ধর্ষক বলতেছেন, আপনাদের কাছে কি প্রমাণ আছে? আমি প্রমাণ চাই। সিনথিয়া একটা র্যান্ডম পিপল হিসেবে তাকে অ্যাভয়েড করতে চায়, তার সাথে কথা বলতে চায় না, ভাবে যে শাফকাত জামান হয়তো পাঠাইছে ভয় দেখানোর জন্য। কিন্তু জয়িতা তাকে চিৎকার করে স্পষ্ট জানিয়ে দেয় যে আমার এটা জানা দরকার, আমাকে জানতে হবে, কারণ রবিনের অনাগত সন্তান আমার পেটে, অ্যান্ড আই এম হিজ ওয়াইফ। আমার বাচ্চা হলে আমি তাকে কি পরিচয় দেবো? সে একজন ধর্ষকের ছেলে, এই সত্যটা আমার জানা দরকার। এই বলে সে চলে যায়। আর টেলিভিশনে বারবার শাফকাত জামান এই স্নিগ্ধার মায়ের সংবাদ সম্মেলন দেখে বিরক্ত হয়ে সে চলে যায় স্নিগ্ধার বাবার কাছে, নাম শাহেদ, একটা প্রিন্টিং মিডিয়া চালায়। শাফকাত তাকে গিয়ে ভয় দেখায় যে তুমি আমার চেনো না, আমি কি করতে পারি আর না পারি তুমি জানো না, এখানে বসে নীরব প্রতিবাদ করো না, তোমার বউ তো বলো, তোমার মাথায় কোনো ঘিলু নাই, এসব থামাও, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। শাহেদও তাকে রাগ দেখায় যে তোমার সাথে এই ব্যাপারে আমি কোনো কথাই বলবো না, তুমি এখান থেকে বের হয়ে যাও। শাহেদ চলে গেলে বদরুল একটা হাতুড়ি নিয়ে বলে যে বাবা ফেলে দেই। শাফকাত তাকে বলে থাক, পরে দেখা যাবে। তারপর সে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। জয়িতা ওই যে সিনথিয়াকে বলে গেল যে সে রবিনের ওয়াইফ, তার সত্যটা জানা দরকার। সিনথিয়ার রবিনকে এতবার অ্যাকিউজ করার একমাত্র প্রমাণিত স্নিগ্ধার মা, তাই সে জয়িতাকে স্নিগ্ধার মায়ের সাথে কথা বলিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়। নারু অফিসার আজিম সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় রবিনের লাস্ট দেখা হয় যে ব্যক্তির সাথে, তার নাম শাহেদ, সে ছিল স্নিগ্ধার বাবা। সে গিয়ে স্নিগ্ধার বাবা আর মাকে থানায় ডাকলে তারপর তারা তাদের মেয়ের গল্প বলতে থাকে। তাদের বক্তব্যে জানা যায় স্নিগ্ধা অনেক শান্তশিষ্ট বাবা ভক্ত একটা মেয়ে ছিল, কিন্তু রবিন নামে একটা ড্রাগ অ্যাডিক্ট ছেলের সঙ্গে সম্পর্ক করার পর থেকে তার ব্যাপক পরিবর্তন হয়। মা বাবার সাথে তার অনেক দূরত্ব তৈরি হয়, সে খুব মিসবিহেভ করতে শুরু করে, তার লাইফ পুরো এলোমেলো হয়ে যায়। সাহিত্য বলে মার্কিউলিস ওকে মারছে ভালো করছে, নাহলে আমি যদি ওকে পাইতাম টুকরো টুকরো করে কেটে ফেলতাম। আজিম তখন স্নিগ্ধার মাকে বলে আচ্ছা ঠিক আছে, আপনি একটু বাইরে যান, আমি ওনার সাথে একটু কথা বলি। শাহেদ জানায় রবিনের সাথে নাকি তার কোনোদিন দেখাই হয়নি। আজিম শাহেদকে বসিয়ে রেখে সে তার উপরের অফিসারকে গিয়ে বলে যে স্যার, আমার তো এই লোকটাকে সন্দেহ হচ্ছে, তো মনে হচ্ছে মিথ্যে কথা বলতেছে, একটু টাইট দিলে মনে হয় কথা বের হইতে পারে, গ্রেফতার দেখাই দিই। তাকে গ্রেফতার দেখানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আর এখানেই শেষ হয় চতুর্থ পর্ব। পঞ্চম পর্বের নাম পিতামাতা সন্তান। শুরুতে দেখা যায় রবিন আর স্নিগ্ধার সম্পর্কের সময়টা ওই জয়িতা রবিনের সম্পর্কের মতোই তাদের সম্পর্ক ছিল। স্নিগ্ধা রবিনকে ড্রাগ থেকে দূরে সরানোর চেষ্টা করত, এই জন্য রবিনের যত ড্রাগস সে লুকিয়ে ফেলছিল। আর এইগুলো চাইতে চাইতে রবিনের মাথা পুরো নষ্ট অবস্থা, তার তো ওইগুলো না হলে মাথায় কাজ করে না। সে স্নিগ্ধার সাথে প্রচুর মিসবিহেভ করে, তারপর রাগারাগি করে ব্রেকআপ হয়, তারা চলে যায়। স্নিগ্ধার বাবা শাহেদকে প্রশ্ন করে কোনো সদুত্তর না পাওয়া গেলেও তাকে যে প্রাইম সাসপেক্ট বানানো হয়েছে, এই সংবাদটাকে ব্যবহার করে মার্কিউলিস ফ্যান ক্লাব আরেকটা ইস্যু তৈরি করে। তারা দাবি করে যে মার্কিউলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন বাবা তার মেয়ের ধর্ষকের বিচার করছে, মানে রবিনের কথা বলছে। আর ছেলের এমন অপবাদের পর তার বাবা শাফকাত জামানকে যে পার্টি অফিস থেকে নমিনেশন দেওয়ার কথা ছিল সেখানে ঢুকতেই দেওয়া হচ্ছে না। পার্টি থেকে তাকে জানানো হয় আপনার কোনো দোষ নাই, দোষ আপনার ছেলের। এরকম পরিস্থিতিতে আপনাকে তো নমিনেশন দেওয়া যাবে না। অন্যদিকে জয়িতা তো তার জায়গায় অনড়, তাকে সত্যটা জানতেই হবে। তার বিশ্বাস স্নিগ্ধার মা কিছু একটা জানতো বা কিছু একটা জানে, মূল ঘটনা কি। তাই সে অনুরোধ করেও উত্তর না পেয়ে সরাসরি চলে যায় স্নিগ্ধাদের বাসায়। জয়িতার জিদের কাছে হেরে স্নিগ্ধার মা তাকে স্নিগ্ধার গল্প শোনায়। স্নিগ্ধা প্রথমে খুব বাবা ভক্ত, পরিবার ভক্ত একটা মেয়ে ছিল। তারপর তার মৃত্যুর কয়েকদিন আগ থেকে তাকে খুব বিচলিত লাগতো। তার বাবা মায়ের সাথে সম্পর্কে অনেক দূরত্ব তৈরি হয়েছিল, কিছু বলতো না, কি করতো, কোথায় যাইতো, এমনকি তার বাবার সাথেও তার ঝগড়া হতো। তার মা তাকে প্রশ্রয় দিয়েছিল এবং বলতো যে মেয়ের সাথে ঝগড়া করো না, তাহলে সম্পর্কের দূরত্ব তৈরি হবে। কিন্তু তার মেয়েকে সেই স্বাধীনতা দেওয়াটাই তার ভুল ছিল। স্বাধীনতা দিতে গিয়ে সে তার মেয়েকে হারিয়েছে রবিন নামক একজন নেশাখোরের কাছে। আর এরপর ঘটনার দিন যখন স্নিগ্ধার মা এবং বাবা পুলিশের কাছে যায়, তারা দাবি করে যে তাদের মেয়েকে 4-5 জন গ্যাংরেপ করে রাস্তায় ফেলে রেখে গেছে, কিন্তু পুলিশের রিপোর্টে বলা হয় সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এদিকে স্নিগ্ধার বাবা নারো অফিসার মমিনকেও এই একই কথা বলছিল যে তার মেয়ের পোস্টমর্টম রিপোর্ট বদলে ফেলা হয়েছে। শাহেদ তার মেয়ে স্নিগ্ধাকে নিয়ে আবারও পোস্টমর্টম রিপোর্ট করাতে গেলে লাশ কাটা ঘরের থেকে জানানো হয় যে তারা আন্দোলনে আছে, এখন তারা কোনো ধরনের লাশ কাটবে না। আর সেইখানে তখন হাজির হয়েছিল শাফকাত জামান, তার ছেলে এবং বদরুল। জোর করে স্নিগ্ধার বাবাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তারা ওইখানকার রিপোর্টটা বদলে দেয়। স্নিগ্ধার বাবার কাছ থেকে এই কাহিনী শুনে নারু অফিসারের দুজনই কনভিন্সড হয় এবং তাকে নির্দোষ বলে ছেড়ে দেয়। আর স্নিগ্ধার মায়ের কাছ থেকে এই গল্প শুনে জয়িতাও তার বাসায় ফিরে যায় মন খারাপ করে, কারণ সে মোটামুটি শিওর যে রবিনই হয়তো এই কাজটা করছে, যদিও তার বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছিল না। এদিকে শাফকাত জামান তার এই অপমান আর সহ্য করতে না পেরে অবশেষে সিনথিয়াকে ফোন দেয় এবং বলে যে আমার ছেলে মারা গেছে, অন্তত আমি কিছু সিম্প্যাথি তো পেতেই পারি, একটু থামো এবার। সিনথিয়া বলে দেখুন আপনার ক্ষমতা, হুমকি কোনো কিছু আমাকে দমাতে পারবে না। তারপর বদরুল তার 2 জন সাগরেদকে ফোন দিয়ে বলে যে শোন, ওই 2 জনের পিছে লাগ, কোথায় যায় না যায়, কি করে না করে আমাকে জানা। আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব। ষষ্ঠ পর্বের নাম বাঁধনহারা। দেখা যায় জয়িতা রবিনের বাবার বাসায় চলে গিয়েছে এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি সত্য কথা বলুন, আপনি কি রিপোর্ট বদলেছিলেন, আপনার ছেলে কি রেপিস্ট? শাফকাত তো খুব খেপে যায় আর বলে যাই মেয়ে কি বললো সব উল্টোপাল্টা কথা, তুমি চেনো আমাকে, কি চাও তুমি? জয়িতা তাকে বলে যে অবশ্যই আমার সত্যটা জানা দরকার, কারণ আমি রবিনের ওয়াইফ আর আমার পেটে রবিনের সন্তান। শাফকাত তাকে বলে যে তোমার মতো সব 2 টাকার মেয়েদেরকে আমি ভালো করে চিনি। শাফকাত জামানের পুত্রবধূ হতে চাও না? কয় টাকা চাও, ধান্দা কি, খোলাসা করে বলো। এইসব কথা শুনে জয়িতা তো খুব কষ্ট পায় এবং সে বলে যে আপনাকে যতটা খারাপ জানতাম আপনি তার থেকে বেশি খারাপ। সে সেখান থেকে চলে যায়। বদরুল শাফকাতকে বলে যে আব্বা এটা কি করলেন, আপনি তো আগুনে আরো ঘি ঢেলে দিলেন, মেয়েটার সাথে এইভাবে আচরণ করা উচিত হয়নি, একটা ইস্যু তৈরি হবে। বদরুলের কথাই ঠিক হয়, জয়িতা ফিরে এসে যুক্ত হয় সিনথিয়ার সাথে এবং স্নিগ্ধার মায়ের সাথে। সেও তখন রবিন হত্যাকে ইস্যু তৈরি করে শাফকাত জামানের বিচার চায়। এর মধ্যেই সিনথিয়ার ফোনে একটা মেসেজ আসে তার মামার কাছ থেকে। তার মামার নাম থাকে জহির। জহির মামা তাকে দেখা করতে বললে সিনথিয়া তার মামার কাছে গিয়ে দেখে ওই যে হারকিউলিস মঞ্চের একজন ছিল ফাইজু, সে গিয়ে তার মামার পায়ের কাছে বসে আছে। সিনথিয়াকে দেখে সে উঠে চলে যায় এবং তার মামা তাকে বলে কিরে কি অবস্থা, কোনো খোঁজ খবর নিস না? জহির সিনথিয়াকে জাস্ট মূল কথা এটাই বলে যে শোন, আগুন নিয়ে খেলিস না, তুই শাফকাতকে চিনিস না, সে কত ভয়ঙ্কর, তোর মামা হিসেবে এটা আমার দায়িত্ব তোকে সতর্ক করে দেওয়া, তাই তোকে ডাকছি। কিন্তু সিনথিয়া তো একরোখা, সে কোনো কথাই মানতে চায় না এবং সে বলে আমার কাজ আমি করেই যাব। ফাইজু তার মার্কিউলিস মঞ্চকে নিয়ে তো টেলিভিশনে অনেক সংবাদ সম্মেলন করে, সবাইকে ইন্সপায়ার করে। এইটা দেখে আবার জয়িতার ছোট বোন জ্যোতি ইন্সপায়ার্ড হয় এবং সে এসে ফাইজুদের টিমে যোগ দেয়, সক্রিয় কর্মী হিসেবে একটা সাক্ষাৎকারও দেয়। জয়িতার যে দুলাভাই ছিল সে ছিল একটা লোভী প্রকৃতির মানুষ। সে এসে জয়িতার মাকে অফার দেয় যে মা আমি একটা প্রস্তাব নিয়ে আসছি, ছেলে কানাডায় থাকে, ওইখানে ব্যবসাপাতি করবে, সবকিছুই রেডি, কিন্তু শুধু তার $3.5 লাখ লাগবে। তো আপনার এই বাড়িটা ডেভেলপারের কাছে বিক্রি করে দেন, আপনি খালি সাইন করে দেন, সে যে টাকা দেবে ওই টাকা দিয়ে আমরা জয়িতাকে তার সাথে বিয়ে দিয়ে দেই, তারপরে ছেলেটার সাথে সে গিয়ে থাকতে চাইলে থাকলো, না থাকতে চাইলে আবার বাংলাদেশে চলে আসলো, 3 বছর পর ওই ছেলে টাকাগুলো ফেরত দেবে। অফারটা সুন্দর না? জয়িতা তখন ঘর থেকে এসে বলে আপনি যদি আমার দুলাভাই না হয়ে ভাই হতেন,
সবাই চুপ করে যায়। আর তুহিন এদিকে সিনথিয়াকে না বলেই মার্কিউলিস মঞ্চের ওই যে ফাইজু তার সাথে কথা বলে এবং সে দেখা করে মার্কিউলিস মঞ্চের প্রধান রাহাতের সাথে। ফাইট এগেইনস্ট রেপ। ফারের তুহিন মার্কিউলিস মঞ্চের রাহাতের সাথে যুক্ত হয়ে তারা তৈরি করতে চায় ফার্কিউলিস মঞ্চ। এদিকে দেখা যায় নারুর অফিসাররা পরিকল্পনা করতে থাকে যে যদি মার্কিউলিসের পরবর্তী টার্গেটকে আইডেন্টিফাই করতে হয় তাহলে রবিনের কেসটা সলভ করতে হবে। ঠিক তখনই একজন অফিসার এসে তাদেরকে জানায় যে স্যার অরিত্রর ফোন ট্যাপ করা গেছে, তার ফোন ওপেন হয়েছে। দেখা যায় অরিত্রকে প্রচন্ড রকম গালাগাল করতেছে, বকাঝকা করতেছে বদরুল। সে অরিত্রকে বলে তুই আমার মাল আজকে দিবি, যেমনে পারিস তেমনে দিবি। আর অরিত্র তাকে বলতে থাকে যে আরে মাল তো রবিনের কাছে ছিল, ও কার কাছে রাখছে না রাখছে তা তো আমি জানি না, এরকম ভাবে ও যে মরে যাবে তাকে আমি জানতাম, আমার কি দোষ। তারপর সে ফোনটা রেখে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন রবিন বেঁচে ছিল এই অরিত্র মূলত ড্রাগসের ব্যবসা করত। এইটা রবিনের পছন্দ ছিল না, কিন্তু অরিত্র ছিল অনেক দরিদ্র ফ্যামিলির একজন সন্তান, রবিনের মতো এত বড় লোক না, তার অনেক টাকার প্রয়োজনও ছিল, তাই সে এই ড্রাগসের ব্যবসা করত। এই জন্যই মূলত অরিত্রর পার্সেল রবিন তার নিজের কাছে নিয়ে নিয়েছিল এবং সেটা রেখে দিয়েছিল আর একজনের কাছে। সেদিন রাতে একটা প্রেস ব্রিফিং দিয়ে জয়িতা যখন বাসায় ফিরছিল অনামিকা তাকে ফোন দেয়, বলে কি করতেছিস এগুলো, কি করতেছিস, তুই ঠান্ডা হ, পরিণতি ভালো হবে না। জয়িতা তার ফোনটা রেখে দিলেই অরিত্র তখন আবার তাকে কল দিয়ে বলে যে তোর কাছে কোনো পার্সেল রেখে গেছে রবিন, ভালো করে মনে করে দেখ, পার্সেলটা আমার খুব দরকার, ওটা খুব দামি পার্সেল, ওটা যার কাছে থাকবে তারই মরণ হবে। বদরুলও তাকে ফোন দিয়ে বলে যে রবিন বাবাকে আপনার কাছে কোনো পার্সেল রাখছিল, রেখে থাকলে ওইটা নিয়ে আমার সাথে দেখা করেন। তখন জয়িতা বাসায় ফিরে খুব ভালোভাবে খোঁজাখুঁজি শুরু করে এবং তার মনে পড়ে যায় একটা পার্সেলের কথা। সে তার ড্রয়ারে একটা খাম খুঁজে পায় এবং সেটা খুলে দেখে ওর মধ্যে কয়েকটা পেপার। তখন তার মনে পড়ে যায় একদিন যখন সে রবিনের সাথে দেখা করতে গিয়েছিল একটা রেস্টুরেন্টে, রবিন তাকে এই পার্সেলটা দিয়ে বলেছিল যতদিন আমি না বলি ততদিন এটা খুলবা না, তোমার কাছে নিরাপদে রাখবা। এখন সে বুঝতে পারে যে অরিত্র এবং বদরুল তাকে বারবার ফোন দিয়ে কোন পার্সেল চাচ্ছে। এখানেই শেষ হয় 6ষ্ঠ পর্ব। 7ম পর্বের নাম বাংলার বধূ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রবিন যেদিন জয়িতার সাথে দেখা করতে এসে পার্সেল দিছিল ওই দিন রবিনের একটা কল আসে এবং সে হিন্দিতে কথা বলে। জয়িতা জিজ্ঞেস করলে সে বলে একটা হিন্দি ফ্রেন্ড হয়েছে, তো ওর সাথে মাঝে মাঝে বাংলায় কথা বলতে হয়, হিন্দিতে কথা বলতে হয়, বাংলা ভালো বোঝে না। ডিটেলসে জিজ্ঞেস করলে সে জয়িতাকে কিছু বলে না, জাস্ট বলে যে পার্সেলটা সাবধানে রাখবা, মনে রাখবা এটা আমার আমানত, খুব যত্নে রাখবা। এরপর একদিন জয়িতার কাছে একটা চিঠি আসে, সেখানে লেখা থাকে মিট মি। এতে অরিত্র এটা বুঝতে আর বাকি থাকে না জয়িতার। সে একটা ফ্লাইওভারের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতেই অরিত্র তাকে ফোন দিয়ে বলে যে জয়িতা তুই কি করছিস এগুলা, তুই সাথে নারুর লোকজন নিয়ে আসছিস, তোরা বলছিলাম আমি একা আসতে, তুই আমার সাথে এরকম বেমানি করলি না, এর পরিণতি তোর ভালো হবে না, দেখে নিস তোর আমি কি করি, ফোন রাখ। জয়িতা না না বললেও কোনো কাজ হয় না, সে ফোনটা রাখ করে রেখে দেয়। তারপর দেখা যায় আসলেই নারুর কয়েকজন লোক তাকে ফলো করে এসেছিল। আশেপাশে কোথাও খুঁজে অরিত্রকে তারা পায় না। সিনথিয়া তো রেপের বিরুদ্ধে কাজ করে এবং সে মার্কিউলিসকে পছন্দ করে না। টিভিতে এই ধরনের সাক্ষাৎকার দেওয়ার পর তুহিনকে আবার ডাকে মার্কিউলিস ফ্যান ক্লাবের রাহাত। তাকে ডেকে এনে বলা হয় রাহাত একটা নতুন দল খুলছে, বাংলাদেশ আসল পার্টি, সংক্ষেপে বাপ। সে তুহিনকে বলে সিনথিয়া সহ তুমি এই পার্টির আন্ডারে আসো, তা নাহলে কিন্তু তোমাদের বিপদ আছে। চারিদিকে ধর্ষক আন্দোলন এইসব দেখে তো আর ভালো লাগে না শাফকাত চৌধুরীর। বদরুলও অতিষ্ঠ হয়ে যায়। এরপর সে তার একজন ইনফর্মারকে ফোন দিয়ে বলে যে ওইটারে ধরে নিয়ে আয়। দেখা যায় তার একটা গুদাম ঘরে তারা তুহিনকে ধরে নিয়ে আসে। বদরুল তুহিনকে বলে তোর প্ল্যান কি বল, তারপর এখান থেকে চলে যা। 2টা বছর ধরে তোরা চুলকাইতে চুলকাইতে ঘা বানায় ফেলছিস, এরপরেও চুলকাইতেছিস, কি সমস্যা বল। তুহিন তখন তাদেরকে বলে যে আমাদের কোনো প্ল্যান নাই, আর তোদের শেষ দেখার জন্য তোরা খুব দ্রুত প্রস্তুত হয়ে যা। তুই তো টায়ার বদরুল না, ওই যে জহির নামক একজন রাজনৈতিক ব্যক্তি, সে তো টায়ার পোড়ায় তোর পাশায় সাপ দিয়ে দিছিল, তো সাগরেদরা জানে এসব। এই কথা শুনে বদরুলের আর মাথা ঠিক থাকে না, সে বলে দাঁড়া তোরা দেখাচ্ছি। সাপ দেখবি না, দাঁড়া দেখাচ্ছি। এরপর সে একটা লাঠি এনে তুহিনকে পেছন দিক থেকে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে এবং তুহিন মারা যায়। অন্যদিকে দেখা যায় জয়িতা আবার মার্কিউলিস মঞ্চের রাহাতের কাছে গিয়ে জানতে চায় যে আপনারা যেরকম ধর্ষক বলতেছেন রবিনকে, কি প্রমাণ আছে, প্রমাণ ছাড়া এগুলো কেন বলতেছেন। রাহাত তাকে বলে দেখুন মার্কিউলিস যা করে আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি, সে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড করছে একটাও খারাপ করেনি, সবগুলো গুনাহগারকেই মারছে, সোশের যেটা করে এটাই আমাদের জন্য আদর্শ। বদরুল তুহিনকে মারার পর তার পশ্চাৎ দেশ আলগা করে দিয়ে বলে যে দেখ দেখ এবার ভালো করে দেখ, সাপ আছে না, দেখ দেখ। তার সাগরেদরা জানায় বস মারা গেছে। এদিকে রবিনের বাপ শাফকাত আবার জয়িতার মাকে ফোন দিয়ে বিয়ান বিয়ান করে সম্বোধন করে এবং খুব ভালো বিহেভ করে, তার বাসায় আসতে বলে, দেখা করতে বলে এবং জয়িতাকেও তার বাসায় ডাকে। সে জয়িতাকে প্রপোজাল দেয় যে দেখো মা, আমার তো কানাডায় 2টা বাড়ি, যে চলে গেছে সে গেছে, তোমার পেটে তোমার ভবিষ্যৎ বংশধর, আমি চাই তুমি এবং আমার ভবিষ্যৎ বংশধর খুব ভালো থাকুক, আমি তোমাকে কানাডায় পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি, বাচ্চাটা ওইখানে হওয়াও, ওর ভবিষ্যৎটাও ভালো হোক, তুমিও ভালো থাকো, দিন শেষে তোমরাই তো আমার সব।
তো তুমি রাজি? জয়িতা বলে, আমার সন্তান কোথায় হবে, কোথায় বেড়ে উঠবে সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্তে কিছু হবে না। শাফকাত তখন একটু নরম হয় আর বলে, মারে তুমি আমার উপর রাগ করছো, ঠিক আছে, বাবা হয়ে সন্তানের জন্ম দিয়ে ভুল যখন করছি, তোমার যে শাস্তি মন চায় আমারে দাও, আমি তাই মাথা পেতে নেবো, কি করব বলো। এই কথা শুনে আবার জয়িতা একটু গলে যায়। সে তখন সিনথিয়াকে ফোন দিয়ে বলে যে থাক, আমি আর আন্দোলন করব না। সিনথিয়া তো পুরো অবাক যে কি বলো তুমি, শাফকাতের কাছে বিক্রি হয়ে গেলা। জয়িতা ফোনটা রাখতেই তার মা তাকে ফোন দিয়ে বাসায় ডাকে, আর সিনথিয়াকে নারুর লোক তার অফিসে ডাকে। সে গিয়ে তুহিনের 2 দিন ধরে মিসিং হওয়ার রিপোর্টটা নারুকে জানায় এবং অফিস থেকে খুব রিয়াক্ট করে চলে আসে। জয়িতার মা তাকে যখন শাফকাতের কথা বলছিল, ওই সময় তার দুলাভাই মানিক এসে আবার বলে যে, আম্মা আর টফান নিয়ে আসছি, আমাদেরকে গুলশান বা বনানীতে একটা ফ্ল্যাট দেবে, আপনি শুধু সিগনেচার করে দেন, বাড়িটা বেচে দেন। মানে এরা আছে এদের ঝামেলায়, আর ওর দুলাভাইয়ের চিন্তা হচ্ছে শুধুমাত্র এই ডেভেলপারের কাছে কিভাবে পুরাতন বাড়িটা বিক্রি করে টাকা বাগানো যায়। জয়িতা খুব ক্ষেপে যায় এবং তার দুলাভাইকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। ওই দিন রাতে জয়িতার বড় বোন তাকে আবার জিজ্ঞেস করে যে তার কিভাবে বাচ্চা হলো, কেমনে কি, মানে তার নিজের তো বাচ্চা হয় না, এই জন্য সে পরামর্শ নিতে যায়, কিন্তু জয়িতা তাকে লজ্জায় কিছু বলে না। পরদিন সকালে নারুর অফিসারের ফোনে কল আসে তারও বড় অফিসারের থেকে। তাকে তো ভীষণ গালাগাল করে আর বকাঝকা করে যে একটা কেস সলভ করতে পারে না, লাশের পর লাশ, শীঘ্রই গিয়ে দেখেন আরেকটা লাশ পাওয়া গেছে, খবরদার আমাকে সার্চ করবেন না, কাজ করে দেখান। দেখা যায় তুহিনের লাশ পাওয়া গিয়েছে এবং সেখানে লেখা, আমি তুহিন, ধর্ষক, এটাই আমার পরিণতি, মার্কিউলিস। নারুর আজিম তার বড় অফিসারকে ফোন করে বলে যে স্যার, মার্কিউলিস যেভাবে হত্যা করে এটা তো সেভাবে হয়নি, মার্কিউলিস গলায় দড়ি দিয়ে বা কোনো বডি পার্ট মিসিং করে দেয়, কিন্তু এটা তো একেবারে মাথা থেতলে গেছে। এদিকে তুহিনের ব্যাপারে পুলিশের কাছে কেস করতে চাইলে সিনথিয়াকে তার মামা নিষেধ করে, বলে মারে তুই আর খেলিস না, শাফকাত কত ভয়ঙ্কর তুই বুঝতেছিস না, তোর জীবনটা নিয়ে তো রিস্কে থাকবি, রাজনীতি বড় ভয়ানক খেলা, তুই আমার একটু দেখতে দে, আমি একটা ব্যবস্থা নিতেছি। সিনথিয়া কোনো রকম শান্ত হয়। আর এখানেই শেষ হয় 7ম পর্ব। 8ম এবং শেষ পর্বের নাম সত্যের মৃত্যু নাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাফকাত জামানের সঙ্গে রবিনের সম্পর্ক কেমন ছিল। সে তার বাবাকে মোটেই শ্রদ্ধা করতো না, আর তার বাবাও তাকে খুব শাসন করত। তার বাবা চেয়েছিল সে তার মায়ের সাথে কানাডায় থাকুক, কিন্তু রবিন তা চাইতো না। এইখান থেকেই মূলত তার বাড়ি থেকে বের হয়ে যাওয়া বা বাড়ি ছেড়ে যাওয়ার সূত্রপাত হয়। শেষমেশ তার বাবা বলে, আচ্ছা ঠিক আছে যা, তোর যেখানে ভালো মন চায় সেখানে চলে যা, তোকে আর আটকাবো না। দেখা যায় ফারের তুহিন খুন হওয়ার পর শাফকাত জামানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে আনা হয়েছে, আর ফোন ট্যাপ করে বদরুলের লাস্ট লোকেশন ট্রেস করে সেইখানে আজিম তার ফোর্স নিয়ে চলে গিয়েছে বদরুলকে ধরতে। আজিম বদরুলের আস্তানা খুঁজে পায়, কিন্তু সেখানে সে বদরুল বা তার সাগরেদ কাউকে আর খুঁজে পায় না। শাফকাত জামানকে তুহিন হত্যার আদেশদাতা হিসেবে গ্রেফতার করা হয়। থানায় ডেকে আনা হয় সিনথিয়াকে, আর তখনই তার ফোনে একটা কল আসে এবং জানানো হয় তার অফিস ভাঙচুর করছে মার্কিউলিস সমর্থক গোষ্ঠী। কারণ যে সেখানে পাইছে তুহিন একজন ধর্ষক, মার্কিউলিস বলছে, এই জন্য মার্কিউলিস ফ্যান ক্লাব তুহিন যেখানে কাজ করতো সেই অফিসটা ভেঙে দিল। ফ্রেন্ড সার্কেলের মধ্যে বাকি থাকলো শুধু অরিত্র। সে যখন একদিন রাতে কথা বলতে বলতে যাচ্ছিল, হঠাৎ মার্কিউলিসকে দেখা যায়। সে পেছন থেকে গিয়ে অরিত্রকে ধরে ফেলে এবং তাকেও মেরে ফেলে। পরদিন সকালে আবারও নারুর টিম এবং আজিম এসে অরিত্রর লাশ পায় এবং তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে হচ্ছে কি, আমরা কাউকে খুঁজে পাই না আর মার্কিউলিস ঠিকই ধরে ধরে এক করে মারতেছে। অনামিকা এতক্ষণ আজিমের সাথেই কাজ করছিল তার ইনফর্মার হিসেবে। তো আজিমের অফিসার আজিমকে বলে যে দ্রুত তুমি অনামিকাকে আমাদের কাস্টডিতে নিয়ে আসো, তা নাহলে ওরেও কিন্তু মার্কিউলিস মেরে ফেলবে বলে মনে হচ্ছে। অনামিকা এবং জয়িতাকে নারু অফিসে ধরে এনে যখন জিজ্ঞাসাবাদ করে আজিম, তখন অনামিকা সত্য ঘটনা বলে এবং বলে যে আমি এর আগে ঘটনা বলছি কিন্তু পুরাটা বলিনি, এখন শুনুন। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেদিন স্নিগ্ধা মারা যায়। সেদিন অনামিকা, অরিত্র এবং স্নিগ্ধা যায় রবিনের বাসায়। গিয়ে দেখে সেখানে রাজ আর রবিন দুজনে মিলে নেশা করে পড়ে আছে। এই অবস্থা দেখে তো তাদের নিজেদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি লেগে যায়। মানে এই যে অরিত্র, সে নিজে নেশা করে না, কিন্তু সে নেশাদ্রব্য সাপ্লাই করে, আর তার কাছ থেকে নেশাদ্রব্য গ্রহণ করে রবিন এবং জয়। এজন্য স্নিগ্ধা আর অনামিকা তাদের বয়ফ্রেন্ডের উপর তো প্রচণ্ড খ্যাপা, তার চেয়ে বেশি খ্যাপা ছিল এই অরিত্রর উপর, কারণ সে বন্ধু হয়ে বন্ধুদের এমন ক্ষতি করে। সেদিন রাগ করে স্নিগ্ধা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর রবিনকে রেখে তারা বাকি 3 জনও বের হয়ে পড়ে এবং গাড়ি করে তারা স্নিগ্ধাকে বাসায় এগিয়ে দিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে স্নিগ্ধা হঠাৎ আবারও খেপে যায় অরিত্রর উপর এবং অরিত্রর সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করলে তারপর সে অরিত্রকে গাড়ি থামাতে বলে। রবিনের ফ্রেন্ড হওয়াতে স্নিগ্ধা তাদের সবাইকে দোষারোপ করে যে আজকের এই অবস্থার জন্য তোরা সব কটা দায়ী, তোরা কেমন বন্ধু। আর এইসব উল্টাপাল্টা কথা শুনে ওই 3 জনেরও রাগ হয়ে যায় স্নিগ্ধার উপর, তাই তারা আর বাধা না দিয়ে স্নিগ্ধাকে গাড়ি থেকে নেমে যেতে দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের রাগ যখন কমে যায় এবং তাদের মনে হয় যে না, এটা মনে হয় ঠিক হচ্ছে না, এত রাতে মেয়েটাকে এইভাবে রাস্তার মাঝখানে ছেড়ে দেওয়া ঠিক হয়নি, তারা তখন গাড়ি নিয়ে ব্যাক করে এবং ফিরে এসে দেখতে পায় স্নিগ্ধা রাস্তায় মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। চারপাশের লোকজন পুলিশের ভয়ে কেউ তার গায়ে হাত দেয় না এবং তারাও স্নিগ্ধার গায়ে হাত দেয় না। পুলিশি ঝামেলার কারণে তারা ওইখানেই স্নিগ্ধাকে ফেলে রেখে নিজেদের গাড়ি নিয়ে চলে আসে। আর এর পরের ইতিহাস তো আপনাদের জানাই।
যখন স্নিগ্ধা মারা যায় ওই সময় কিন্তু রবিন তার রুমেই ঘুমাচ্ছিল নেশা করে। সে কিন্তু আসলে এগুলো করেনি। স্নিগ্ধাকে হয়তো রাস্তার কোনো বখাটে ছেলের দল ধর্ষণ করেছিল, কিন্তু রবিন যেহেতু বয়ফ্রেন্ড তার উপরে দোষ আসার সম্ভাবনা ছিল, এই জন্য শাফকাত ওই রাতেই সেই রিপোর্ট বদলে দেয় এবং দেখানো হয় অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে স্নিগ্ধা। ওই দিন রাতে শাফকাত এরপর অনামিকা, অরিত্র এবং জয়কে ডেকে বলে, শোনো, আজকের থেকে স্নিগ্ধার চ্যাপ্টার ক্লোজ। এই নিয়ে কেউ যদি কোনো কথা কোনোভাবে কোনো জায়গায় বলছো, এর জন্য তোমাদের ভয়ঙ্কর পরিণতি আছে। জয়িতা এই সত্য জানার পর সেখান থেকে চলে যায়। আর পরবর্তী দৃশ্যে দেখা যায় জহির মামা ডেকেছে মার্কিউলিস মঞ্চের ওই নেতাকে, রাহাত। জহির তাকে বলে, শাফকাত চৌধুরীর যেহেতু এখন মান সম্মান নিয়ে টানাটানি, সে নমিনেশন পাচ্ছে না, আর তোমার যে ফ্যামিলিয়ারিটি, সামনের ইলেকশনে কিন্তু নমিনেশন তোমাকে পেতেই হবে। তবে আমার ভাগ্নির অফিসটা একেবারে ভেঙে চুরে দিলে একটু বেশি হয়ে গেল না? একটু কম করতে হতো। রাহাত তখন বলে, স্যার, আপনার হাত যতক্ষণ আমার মাথার উপরে আছে আমার কোনো টেনশন নাই। আর বোঝেনি তো, ইয়াং পোলাপান একটু ভুল করে ফেলছে। এরপর জয়িতা আবারও যেদিন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে জানায় তার পেটের মধ্যে যে বাচ্চা, সেটার বৃদ্ধি অস্বাভাবিক, তার নিজের জন্য এবং বাচ্চার জন্য ক্ষতি হবে, তাই তাকে অ্যাবর্শন করাইতে হবে। সো রবিন চলে গেল, সত্যটা জানা হলো, অবশিষ্ট ছিল যে বাচ্চাটা, সেটাও নষ্ট হয়ে গেল। জয়িতার জীবন থেকে রবিনের চ্যাপ্টারটা টোটালি মুছে গেল। আবারও দেখা যায় ওই যে জহির মামা, সে একটা হাসপাতালে ভর্তি হয়েছে এবং তার সাথে দেখা করতে এসেছে তার ভাগ্নি সিনথিয়া। সিনথিয়া বলে, মামা, তুমি আবার কোনো মামলা করতে দিলে না, কি যে করতেছো না করতেছো কিছুই বুঝলাম না। জহির বলে, আরে শোনে, সব হামলা মামলা কি ভালো কথা, তুই বাসায় চলে যা, আমি ব্যাপারটা দেখবো না। আর জহিরের সাথে মাস্ক পরা একজন লোক দেখা করতে আসে। দেখা যায় সে আর কেউই না, বদরুল। বদরুল এবং জহিরের কনভারসেশনে যেটা বোঝা যায়, এতক্ষণ ধরে যতগুলো খুন করা হয়েছে এই সবগুলো খুনই করিয়েছে এই জহির মামা। সেই মূলত তার প্রতিপক্ষ শাফকাতকে ধরাশায়ী করার জন্য এই সব নাটক সাজাইছে। আর তার এই নাটকের এতক্ষণ যাবৎ সহযোগী ছিল বদরুল, যাকে কিনা আমরা এতক্ষণ দেখে এসেছি শাফকাতের ডান হাত হিসাবে, কিন্তু সে মূলত কাজ করেছে এই জহির মামার হয়ে। জহির বদরুলকে বলে, তোর নতুন মা বাবা ঠিক করছি, প্রথমে ইন্ডিয়া যাবি, ইন্ডিয়া যাওয়ার পর তোর একটা পাসপোর্ট ভিসা ওইখান থেকে তৈরি করে দিবে, তারপর তুই দুবাই চলে যাবি, আমার ওইখানে স্বর্ণের ব্যবসা আছে, আমার ওই ব্যবসা দেখাশোনা করবি, সেখানে তোর খুব ভালো মা বাবার ব্যবস্থা করা হয়েছে, দেখিস সেখানে গিয়ে আবার আমার ভুলে যাস না। বদরুল তাকে বলে, আব্বা, আমি কুকুর না, বিড়াল, সহজে পোষ মানি না, মনে রাখবেন। তারপর মাস্ক পরে বদরুল চলে যায়। এদিকে নারুর আজিমের কাছে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় মার্কিউলিসের খুন করা আরও একটি লাশ পাওয়া গিয়েছে। তারা তো কিছু বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছেটা কি। তার অফিসারের সাথে কথা বলছিল, ওই সময় মার্কিউলিস তাকে হঠাৎ ফোন দেয়। শুনে মনে হয় চঞ্চল চৌধুরীর কণ্ঠ। হিজরাদের মতো কথা বলে বলে, এই আজিম, আমি মার্কিউলিস, তোর সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে। আর এখানেই শেষ হয় ৮ম পর্ব এবং মার্কিউলিস গল্প। তার মানে মার্কিউলিস যে শেষ পর্যন্ত কে, এটা এখনো পর্যন্ত ধরা দেওয়া হয় না। বদরুল ২-৩টা খুন করে মার্কিউলিসের নাম দিয়ে চালিয়ে দিয়েছিল, কিন্তু সেই যে মার্কিউলিস কেনা, এটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। আর আজিমকে ফোন দিয়ে যে নিজে মার্কিউলিসের পরিচয় দেয়, তার সঙ্গে বদরুলের কণ্ঠের অনেক অমিল। এটা খুব সুস্পষ্ট ধারণা দেয় যে অবশ্যই মার্কিউলিস 2 আসবে। তবে যদি আমার ব্যক্তিগত অভিমত জানতে চান, আমার কাছে এটা মোটেও ভাল লাগেনি, সহজ কথা। কারণ ৩.৫ ঘন্টা বসিয়ে রাখার মতো কোনো টুইস্ট এখানে ছিল না। নেহায়েত আমি আপনাদেরকে বলছি যে মার্কিউলিস দিব বা দেখতে বসছি, সময় ওয়েস্ট করে ফেলছি ১-১.৫ ঘন্টা, তো ভাবলাম শেষটা দেখেই ছাড়ি, তাই শেষ করছি। তা না হলে এরকম সিরিজ আমি শেষ করতাম না। প্রচুর পরিমাণ স্লো, প্রচুর পরিমাণ অপ্রয়োজনীয় দৃশ্য ঢুকানো হয়েছে, অপ্রয়োজনীয় ডায়লগ। তার উপর শেষটাও করলো এমন একটা জায়গায় দর্শকের আগ্রহ আর আসলে নাই, কারণ তারা বদরুলকেই ধরে নিবে হয়তো মার্কিউলিস হিসেবে। আর মার্কিউলিসের চরিত্রকে ডেভেলপ না করে বরং গল্প মোড় নিয়েছে সম্পূর্ণ উল্টো দিকে, রাজনৈতিক দিকে। অপেক্ষায় থাকবেন কি, আমি কি করব দ্বিতীয় পর্ব? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের প্রথম পর্ব কেমন লাগলো সেটাও মন্তব্য করতে ভুলবেন না। তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।